দেশে নিত্যপণ্য এখন বিলাসী দ্রব্য মদ সিপিডির মূল্যস্ফীতি কমাতে না পারা সরকারের বড় ব্যর্থতা। টিসিবি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে মধ্যবিত্তরাও, স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য দেওয়ার পরিকল্পনা। আগামী অর্থবছর সুদ পরিশোধে ব্যয় ১.৫ লাখ কোটি টাকার বেশি, শুধু দেশীয় ঋণের সুদে বরাদ্দ বাড়ছে ৩৩%। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মূল্যস্ফীতি কমাতে না পারা সরকারের বড় ধরনের ব্যর্থতা বলে মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থার অর্থনীতিবিদরা বলছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে সরকার নিত্য পণ্যকে বিলাসী পণ্যের মতো দুর্লভ করে তুলছে। তারা জানান, ধনীর চেয়ে গরিবের কাছে পণ্য বিক্রি করে বেশি মুনাফা করছেন ব্যবসায়ীরা। আগামী বাজেটে প্রবৃদ্ধির পেছনে না ছুটে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পরামর্শ দিয়েছেন তারা। ধনী গরিব নির্বিশেষে দেশের মানুষের প্রধান খাবার ভাত। দেশে উৎপাদন বাড়লেও ধারাবাহিকভাবে বাড়ছে চালের দাম। তবে মোটা চালের দাম যতটা বেড়েছে, চিকন চালের দাম ততটা বাড়েনি। সিপিডির গবেষণা বলছে, 4 বছরে পাইজাম চালের দাম বেড়েছে 15%, মিনিকেটের 17% ও মোটা চালের দাম বেড়েছে 30%। মসুর ডালের দাম বৃদ্ধির বেলায়ও একই চিত্র পেয়েছে সিপিডি। ছোট মসুরের দাম বেড়েছে 56%, অথচ মোটা মসুরের দাম বেড়েছে 95%। প্যাকেট ময়দার দাম বেড়েছে 45% আর খোলা ময়দার দাম বেড়েছে 60%। আরও অনেক পণ্যে এমন চিত্র দেখেছে সিপিডি। বাংলাদেশের চেয়ে মাথাপিছু আয় বেশি এমন 16 দেশের মানুষের খাদ্যের খরচ বিশ্লেষণ করেছে সিপিডি, যেখানে দেখা গেছে কলম্বিয়ার মানুষের ক্রয় ক্ষমতা বাংলাদেশের মানুষের 2.5 গুণ, অথচ খাবারের জন্য কলম্বিয়ার চেয়ে বাংলাদেশের মানুষের ব্যয় বেশি। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, ভিয়েতনাম সহ অনেক দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেশি হলেও ব্যয় বেশি বাংলাদেশে। আমাদের দুর্ভাগ্য যে আমরা মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা, এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা। অর্থনীতি এখন উচ্চ প্রবৃদ্ধি ধরবার সময় নয়, অর্থনীতি এখন সামষ্টিক স্থিতিশীলতা আনার সময়। ডলার ও ঋণের সুদহার বাড়ানো, কর বাড়িয়ে সরকারের আয় বাড়ানোর চেষ্টা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক পদক্ষেপ বলছে সিপিডি। তবে সরকার নিজের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বিপরীত অবস্থান নেয় সুফল মিলছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। অস্টারিটি মেজারের এই জিনিসগুলো যতটা আমরা বেসরকারি খাতকে মাথায় নিয়ে করি, ততটা সরকারি খাতকে মাথায় নিয়ে করি না। তার ফলে দুর্ভোগটা দীর্ঘস্থায়ী হয়, লিকেজ থেকে যায়, সাধারণ মানুষ ভোগে বেশি। সিপিডি বলছে, যে হারে মানুষ প্রবাসে কর্মে নিয়োজিত হচ্ছে, সে হারে রেমিট্যান্স বাড়ছে না। হুন্ডি বন্ধ করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলেও জানান গবেষকরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসছে অর্থ বছরে টিসিবির ফ্যামিলি কার্ডের আওতায় আসবে মধ্যবিত্তরাও। রোববার রাজধানীর মিরপুরে জুন মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় চালের দাম আর বাড়বে না বলেও আশ্বাস দেন তিনি। এদিকে সচ্ছল মানুষ অবৈধভাবে টিসিবির পণ্য নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন কার্ডধারীদের অনেকেই। টিসিবির পণ্য কিনতে ফ্যামিলি কার্ডধারীদের ভিড়। বাজারের চেয়ে কম দামে পণ্য নিতে গরম উপেক্ষা করে গাদাগাদি লাইনে অপেক্ষায়। এবারও একজন কার্ডধারী 200 টাকায় 2 লিটার সয়াবিন তেল, 150 টাকায় 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। একই সঙ্গে ঢাকা সিটি ও গাজীপুরে 70 টাকায় 1 কেজি চিনিও পাওয়া যাচ্ছে। তবে অনেকেরই অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও নিম্নবিত্তদের অনেকেই বঞ্চিত হচ্ছেন। অবৈধভাবে পণ্য নিয়ে যাচ্ছেন সচ্ছল অনেকেই। মাসে যেটা দেয় ওই সিরিয়াল অনুযায়ী যদি আর আসা না পড়ে, দেরি হয়, ওই বলে পণ্য শেষ, তখন আর পণ্যটা দেওয়া হয় না। মাল পাওয়া যায় কিন্তু নিতে অনেক ঝামেলা হয়, সময় ইচ্ছাই থাকে না। কোনো মাসে 16 তারিখে, কোনো মাসে 10 তারিখে। তাদের সব আছে, তারপরে তারা দিচ্ছে, কিন্তু যাদের নাই তারা একে 2বার 3বার কার্ড জমা দিয়েও তারা কার্ড পাচ্ছে না। দেশে ফ্যামিলি কার্ডধারী রয়েছে 1 কোটি পরিবার। শিগগিরই মধ্যবিত্তদের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি চালু করবে সরকার। জুন মাসের টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, এ লক্ষ্যে পণ্যের যোগান স্বাভাবিক রাখতে রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হচ্ছে। আমরা ওই দ্রব্যমূল্যের দামটাকে যেন নিয়ন্ত্রণে রাখতে পারি, সেই জন্য আমরা আমাদের যে বাফার স্টক থাকবে সেইখানে যেন আমরা সাপ্লাই করতে পারি। এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত,
মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি। আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে, যেখানে আপনারাও এই সুবিধাভোগী হিসাবে এই ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারবেন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, চালের দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সরকার। বাজারের চাহিদাটা কিছুটা হলেও পূরণ করে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেটের খবর। আগামী বাজেটে শুধু দেশীয় ঋণের সুদ পরিশোধে বরাদ্দ বাড়ছে প্রায় 33%। এ খাতে বরাদ্দ থাকছে 1 লাখ কোটি টাকার বেশি। আর দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে আগামী অর্থবছর সরকারের ব্যয় হবে 1,29,000 কোটি টাকার মতো। বিশ্লেষকরা বলছেন, এ ব্যয়ের বোঝা বইতে হবে সাধারণ মানুষকে, যা অর্থনীতিতে আরও চাপ তৈরি করবে। গত 2 বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায় সরকারের সুদ পরিশোধের খরচ অনেক বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার বাড়িয়ে 117 টাকা করেছে। তাই আগামী অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ ব্যয় আরও বাড়বে। এছাড়া বেড়েছে ব্যাংক ঋণের সুদহার ও ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুদ ব্যয়। চলতি অর্থবছরের শুরুতে সরকার সুদ পরিশোধ বাবদ 94,376 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। আগামী অর্থবছরে দেশীয় ঋণের সুদ পরিশোধে বরাদ্দ চলতি অর্থবছরের চেয়ে 33% বেড়ে 1,09,000 কোটি টাকা হতে পারে। একইভাবে বৈদেশিক ঋণের সুদ পরিশোধে বরাদ্দ 61% বাড়ছে। বাজেট একটা বিশাল অঙ্ক কিন্তু এবার নির্ধারণ করছে ঋণ পরিশোধ করার জন্য। বাংলাদেশ ব্যাংক একটা দিশে আছে, কোনোদিন ডিফল্ট করে, কিন্তু বোঝাটা কার উপরে পড়ছে ঋণ পরিশোধে? আলটিমেটলি ডেফিসিট হচ্ছে এবং লোকের করের বোঝা বাড়বে। এখন বহু ভ্যাট এবং নিজের প্রত্যেকটা পণ্যের উপরে সব বসিয়ে দেবে, অর্থাৎ সাধারণ মানুষের উপর পড়ছে। হিসেব বলছে 31 ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ 16,59,334 কোটি টাকা। এর মধ্যে দেশীয় ঋণ 9.5 লাখ কোটি টাকা। ঋণ করে কিন্তু যেটা করে ঋণের টাকাটা কিন্তু সব ব্যবহার করতে, ঋণ নিতে টাকা যদি অপচয় করে, 5 টাকার জিনিস যদি 500 টাকা দিয়ে কেনেন, তো সেই ঋণ শোধ পরিশোধ করতে পারবেন না আপনি, যেটা আপনি প্রাইভেট সেক্টরে দেখছেন ডিফল্ট লোন হচ্ছে। এখন আরো বেশি বিদেশ থেকে লোন, যদি পার্টিকুলারলি নন কনসেশনাল লোন নেওয়া হয়, শর্ট টার্ম লোন নেওয়া হয়, সেগুলো গিয়ে আমার ডলারের পেমেন্ট অব্লিগেশন বাড়িয়ে ব্যালেন্স অফ পেমেন্টকে স্টেবিলাইজ করতে ডিফিকাল্ট করে ফেলবে। সেই জন্য আমাদের এই সার্বিক যে ফিসকাল পজিশন, সেটাকে মাথায় রেখে ডেট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে সরকারের পরিচালন বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হচ্ছে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে ব্যাংকের লকার থেকে প্রায় 150 ভরির স্বর্ণালংকার গায়েবের অভিযোগ উঠেছে। নগরীর ইসলামী ব্যাংক চকবাজার শাখায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহককে মামলার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ব্যক্তিগত লকারে তাদের যাওয়ার সুযোগ নেই। 29 মে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় গিয়ে নিজের বরাদ্দ লকারটি খোলা দেখতে পান রোকেয়া আক্তার বাড়ি। সেখান থেকে গায়েব 150 ভরি স্বর্ণালংকার। রোকেয়া আক্তার বাড়ির সন্দেহ, লকারের একটি চাবি ব্যাংকেও আছে। ব্যাংকের কর্মীদের কেউ স্বর্ণালংকার সরিয়ে ফেলেছেন। লকার ইনচার্জ প্রথমে তো উনি ঢুকে বলতেছে, ম্যাডাম আপনার লকারের নাম্বার কত? আমি বলছি আমার লকার তো 44। বলছি ম্যাডাম আপনার লকার তো খোলা, সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে 7-8টা প্যাকেট না, জাস্ট বক্সের মধ্যে রাখি তো 7-8টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল্ড পাইছি, আর 5-6টার ভিতরে নাই, খালি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, যার লকার তিনি সেটি রক্ষণাবেক্ষণ করেন, অন্য কারো সেখানে যাওয়ার সুযোগ নেই। তবুও বিষয়টি তদন্ত করছেন তারা। 300 ভরি স্বর্ণালংকার ছিল এবং 150 ভরি উনি স্বর্ণালংকার মিসম্যাচ পাচ্ছেন না। এবার আমরা তাৎক্ষণিকভাবে ক্লায়েন্টকে বলেছি যে এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করার নেই, আপনি লকার আপনি চাবি খুলেন, আপনি বন্ধ করেন। মৌখিকভাবে অভিযোগ করেছেন, আমরা বলছি যে আশ্বস্ত করছি যে আমরা আমাদের দিকটা আমাদের কোনো লুপহোল আছে কিনা আমরা খতিয়ে দেখব। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে অভিযোগকারীকে। উনি ওখানে লকারে স্বর্ণ রাখছিল, পরে
এপ্রিলে উনি একবার গিয়েছিল, এখন মে শেষে উনি গিয়ে দেখে যে লকারটা খোলা। আমি গিয়েছিলাম, আমি গিয়ে ব্যাংকের লোকজনকে জিজ্ঞাসা করেছি, ওরা বলছে হ্যাঁ লকার খোলা হয়েছে। ভুক্তভোগী গ্রাহকের খোয়া যাওয়া স্বর্ণের মূল্য প্রায় 1.5 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আদালতে লোহার খাঁচায় আসামিদের রাখা অপমানজনক বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিশপ্ত জীবনের চূড়ায় পৌঁছে গেছেন বলেই আসামি হিসেবে লোহার খাঁচায় ঢুকতে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার দুপুরে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের তহবিলের টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি একথা বলেন। এদিকে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী 12 জুন দিন ধার্য করেছে আদালত। ওই দিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না তা জানা যাবে। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে গত 2 মে এ মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো, এটা একটা দেখার মতো দৃশ্য। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এই অভিশপ্ত জীবনের একটা অংশ, সেটা অত্যন্ত অপমানজনক তো বটে। এটা তো বটে, এটা নিয়ে অপমান করার জন্যই এটা তো বানানো হয়েছে। এটাকে সম্মান দেওয়ার জন্য তো বানানো হয়নি, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে। লোহার খাঁচা কি উঠিয়ে দেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই উঠিয়ে দেওয়া উচিত। ঘূর্ণিঝড় রিমালে প্রাথমিকভাবে 20 জেলায় 6,880 কোটি টাকার ক্ষতি হয়েছে। দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। 1,500 ট্রলার ও 1163টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রোববার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় এলাকায় 46 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 400 কিলোমিটার জুড়ে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে 1 লাখের ওপর পুকুর ডুবেছে লবণাক্ত পানিতে। ঘেরের শত কোটি টাকার মৎস্য সম্পদ নষ্ট হয়েছে। 1,500 ট্রলার ও 1163টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি হয়েছে। এছাড়া প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 889টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত। রোববার সংবাদ সম্মেলনে জানান প্রতিমন্ত্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ 6,880 কোটি টাকা। এটা একটা হিসাব আমরা আমাদের মন্ত্রণালয়ে করেছি। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আমরা ত্রাণ সাহায্য বিভিন্ন ধরনের পৌঁছে দিচ্ছি। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দুর্গতদের 5,75 লাখ নগদ টাকা এবং 550 মেট্রিক টন চালের পাশাপাশি শুকনো খাবার দেয়া হয়েছে। শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্যের জন্য টাকা এবং ঘর মেরামতে দেয়া হয়েছে ঢেউটিন। ক্ষতিগ্রস্তদের অনুকূলে 5,75,00,000 টাকা, 5,500 মেট্রিক টন চাল, 9,000 প্যাকেট শুকনো খাবার, 200 ব্যান্ডেল ঢেউটিন, গো খাদ্যের জন্য 2,45,00,000 টাকা, শিশু খাদ্যের ক্রয়ের জন্য 2,45,00,000 টাকা বিতরণ করা হয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও দিনাজপুরে বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে টেকসই উন্নয়ন ও গুণগত সম্প্রসারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী কৌশল নেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। রোববার দুপুরে চট্টগ্রামে সিএসির সম্মেলন কক্ষে জাতীয় বাজেট বিষয়ক আলোচনায় এসব কথা জানান বক্তারা। তারা আরও বলেন, শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি তৈরিতে শেয়ার বাজারের ভূমিকা গুরুত্বপূর্ণ। আসন্ন বাজেটে বিনিয়োগকারীদের প্রণোদনা এবং কর অব্যাহতি সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান বক্তারা। এতে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সংখ্যা বাড়বে বলে আশা করছেন তারা। নতুন তালিকাভুক্ত কোম্পানির জন্য 2 থেকে 3 বছরের জন্য কর অব্যাহতি দেওয়ার আহ্বান জানান সিইসির কর্মকর্তারা। কার্যকর পুঁজিবাজার প্রতিষ্ঠার জন্য কর্পোরেট ও বন্ড মার্কেট চালু সহ পুঁজিবাজারে পণ্য বৈচিত্র্যকরণের উপরও জোর দেন বক্তারা। পুঁজিবাজারের জন্য বাজার মধ্যস্থতাকারীর সক্ষমতা ও বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধিকরণ। বর্তমানে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দক্ষ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সংকট রয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কম।
এই সংখ্যায় একটি কাঙ্ক্ষিত স্তরে উন্নীত করা প্রয়োজন। শেয়ার বাজার খবর। সূচকের পতন দিয়ে এই সপ্তাহ শুরু ঢাকার শেয়ার বাজারে প্রধান সূচক কমেছে 18.29 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 24 কোটি টাকার বেশি। এ সময় দর হারিয়েছে 56 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 52.50 পয়েন্ট। রোববার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকা স্টকের সূচক। লেনদেনের প্রথম 10 মিনিটে প্রধান সূচক বাড়ে 33 পয়েন্ট। এরপর শুরু হয় উত্থান পতন। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 18.29 পয়েন্ট, অবস্থান করছে 5233 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। আগের দিনের চেয়ে 24 কোটি টাকা কমে আজ লেনদেন হয়েছে 349 কোটি 49 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 391টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 56 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে 124টির, কমেছে 219টির এবং অপরিবর্তিত রয়েছে 48টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিচ হ্যাচারি, দ্বিতীয় এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৃতীয় অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে গ্লোবাল হেভি কেমিক্যালস, দ্বিতীয় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে এএফসি অ্যাগ্রো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 52.50 পয়েন্ট। লেনদেন 87 কোটি 31 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 117 টাকা 90 পয়সা। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 157 টাকা 78 পয়সা। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 134 টাকা 25 পয়সায়। দর অপরিবর্তিত। ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়েলের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 31 টাকা 59 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 32 টাকা 26 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 386 টাকা 84 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 25 টাকা 18 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।